যুদ্ধবিরতি কার্যকরের পরেও তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইরান ও ইসরায়েলের। খামেনিকে উৎখাতের পরিকল্পনা নেই, ভোল পাল্টালেন ট্রাম্প। সার ব্যবস্থাপনায় 13টি বাফার গোডাউন নির্মাণে সংশোধিত প্রকল্প অনুমোদন একনেকে। বাংলাদেশে বিনিয়োগে কসোভোর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। ইশরাকের শপথের দাবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, কয়েকজন আহত। হামলাকারীদের সাথে উপদেষ্টা আসিফের যোগসাজশের সন্দেহ ইশরাক হোসেন। জামাত ইসলামীর নিবন্ধন পুনর্বহাল, ফিরে পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্টের এক ধমকে ইরানের উপর বোমা হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছিল ইরান ও ইসরায়েল। এক পর্যায়ে চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে দুই পক্ষকেই অশ্রাব্য ভাষায় গালি দেন। এরপরই ফোন করে ইরানে বোমা না ফেলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করে দেন। সাফ জানিয়ে দেন, ইরানে খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই আমেরিকার। এমন অবস্থায় ইসরায়েলের সাথে সংঘাতে কি শেষ পর্যন্ত ইরান আর খামেনি সরকারের জয় হলো? কি বলছে বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে এতটা ক্ষোভ এর আগে জানাতে দেখা যায়নি আমেরিকার কোনো প্রেসিডেন্টকেই। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে, যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক ভরে বোমা হিসেবে উল্লেখ করেছে। তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোষানলে পড়েছিল ইসরায়েল। তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ঘরে ফিরিয়ে নিতে ইসরায়েলকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা তা লঙ্ঘন করেছে। আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো দেখিনি। আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। আমি ইসরায়েলের পদক্ষেপে খুশি নই। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। আমি ইরানের উপর অসন্তুষ্ট। দুই পক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কিন্তু আমি সত্যিই অসন্তুষ্ট ইসরায়েলের উপর। মূলত এই দুটি দেশ জানে না তারা কি করছে। You know what we basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? সেই সাথে সাফ জানিয়ে দেন, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই তার প্রশাসনের। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর আছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই টেলিফোনে ইরানে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে ইসরায়েল নতুন করে আর কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না। প্রশ্ন উঠেছে, নাটকীয়তায় ভরা এই যুদ্ধবিরতিতে কোন পক্ষের জয় হয়েছে, ইরান নাকি ইসরায়েলের? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারই খামেনি সরকারের পতন দাবি করে আসছিলেন, কিন্তু সংঘাতের পর ইসরায়েলের উপর মার্কিন প্রেসিডেন্ট তীব্র ক্ষোভ প্রকাশ করায় আর খামেনি সরকার উৎখাতের সম্ভাবনা নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে আদতে ইসরায়েলের পরাজয় হয়েছে, জয় হয়েছে ইরানের। ইরানের পরমাণু কর্মসূচি টিকে থাকার পাশাপাশি ভালোভাবেই টিকে থাকবেন খামেনি সরকার। ট্রাম্পের ভাষাতেই এমন ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের। বরং বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু। গোটা দুনিয়াতে যাকে আখ্যা দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে, যিনি ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ সংঘাত আর হামলা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনে গাজার পর যেভাবে ইরানে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন, তার পুরোটাই ভেস্তে গেছে এই যুদ্ধবিরতির পর। ঘরে বাইরে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের পতনের। এবার হয়তো আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না নেতানিয়াহু, ধারণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের। 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 600-রও বেশি ইরানি নাগরিক, আর ইরানের পাল্টা আঘাতে অন্তত 28 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে।
রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের অস্থিরতার এই সময়েও দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার রাজধানীতে গ্যাস বিক্রি নিয়ে এক চুক্তির অনুষ্ঠান শেষে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জ্বালানিতে ভর্তুকিও দেবে না আর দামও বাড়াবে না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে কিছুটা দাম বেড়েছে জ্বালানি তেলের। হরমুজ প্রণালী বন্ধ হলে সরবরাহ কমে যাবে এমন শঙ্কাও ছিল বিশ্বজুড়ে। দেশের চাহিদা অনুযায়ী 1.5 মাসের জ্বালানি তেল মজুদ রয়েছে, তাই বর্তমান বিশ্ব পরিস্থিতি যাই হোক না কেন জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, তারপরে আমাদের এই 6 মাসের জন্য চুক্তি করা আছে। তারপরে হচ্ছে যে আমাদের যে এলএনজি ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে সেগুলো ইন প্লেস আছে। এরপরে আমাদের যে স্পট পারচেজ আছে। তো একটা আশার বিষয় হলো যে এই যে এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো ওই জন্য আমরা এই যে ইভেন এই ইয়ের মধ্যেও, যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এর ধরনের। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। আপাতত কিছুটা দাম বাড়ছে, সেটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমাদের ওই যে অন্য সব প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। আমাদের 45 দিনে মজুদ থাকে, এই মজুদ আমাদের আছে। আমরা একটু সময় নিচ্ছি এই জন্য যে আমরা নেগোসিয়েশনগুলি আবার রিভিউ করছি আসলে কী কারণে যারা আগে আমাদের কাছ থেকে কিছু অফার নিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু তারা পরবর্তীকালে আপনার বিডে অংশগ্রহণ করার পর আমরা বিড দাখিল করিনি। তো তাদের ক্ষেত্রে আমরা তাদের সাথে আলাপ করছি যে তাদের সমস্যাগুলি কী, কেন। এইটার ভিত্তিতে আমরা অলরেডি আমরা কাজ শুরু করেছি। নতুন করে আমরা নেগোসিয়েশন করবো এবং নতুন করে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনগুলি আমরা চেঞ্জ করবো। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে দাম বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, দাম না বাড়িয়ে বিপিসির লভ্যাংশ কমানো হবে। জ্বালানি তেলের ব্যাপারে আমাদের একটা কুশন আছে, তো আমরা ওই কুশনের মধ্যে আমরা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা ইয়ে করবো আর কি, যদি ইয়ে হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। এর আগে গ্যাস সরবরাহ করতে লাফার্জ হোলসিমের সাথে 10 বছর মেয়াদী চুক্তি করে জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্যাস বিক্রিতে আয় বাড়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী নতুন বিনিয়োগে আগ্রহ দেখাবেন। চুক্তি অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাস 40 টাকা দরে লাফার্জের কাছে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস বিক্রি করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রায় 8,974 কোটি টাকার 17টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 2,549 কোটি টাকার সংশোধিত একটি প্রকল্প, 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে 1,413 কোটি টাকার প্রকল্প, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়ন 652 কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনে সংশোধিত প্রকল্প, সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় 13টি নতুন বাফার গোডাউন নির্মাণে সংশোধিত প্রকল্প অনুমোদন পায় এই সভায়। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কসোভোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেলে দেশটির রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত দুদেশের ব্যবসায়ীদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেন। প্রধান উপদেষ্টা বলেন, তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং হালকা প্রকৌশল সহ বাংলাদেশের বেশ কয়েকটি সম্ভাবনাময় ক্ষেত্রের কথা উল্লেখ করেন। জনগণের সাথে জনগণের সম্পর্কের সুযোগের কথা জানিয়ে কসোভোর বিভিন্ন খাতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও কসোভোর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ এবং একাডেমিক অনুদান বাড়াতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে এই মামলার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেয়ার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। গালমান শফির রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত হন 1,500-এর বেশি মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 1 জুন অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়। এরপর পালিয়ে থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছে। চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবী নিয়োগের পূর্ণ এখতিয়ার আদালতের, জানালেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবিক এডমেন। It's not a matter for the prosecution. It's not a matter of what I think. It's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এছাড়া গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে এই মামলার অভিযোগ দাখিলের জন্য 24 আগস্ট দিন ঠিক করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। মব তৈরি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকলে গণতন্ত্র থাকে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করলে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় মব জাস্টিস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, তবে সেটি হেনস্থার মাধ্যমে নয়। রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের আইন অনুযায়ী বিচার করতে হবে বলে দাবি করেন তিনি। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই কাজের সাথে জড়িত তারা যারাই হোক, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এদিকে বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে দলীয় সদস্য নবায়ন ও ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের দলে জায়গা না দিতে কর্মীদের সতর্ক করে দেন আফরোজা আব্বাস। গত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের যথাযথ মূল্যায়নেরও আশ্বাস দেন তিনি। 17 বছর মাঠে ছিল না, আরামে করে ঘুমিয়েছে, মানে তখন হয়তো যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পর্ক রেখে চলেছে, ছবি তুলেছে, হ্যাঁ, তো এখন আবার আসবেন বিএনপির সাথে ছবি তুলবেন, বিএনপি হওয়ার চেষ্টা করবেন, ওটা হবে না ভাই। যে দেশে নির্বাচিত সরকার না থাকে সে দেশে তো আসলেই গণতন্ত্র থাকে না। আমরা কথা বলবো কার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে
হামলা হয়েছে। মঙ্গলবার বহিরাগতরা হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজনকে। হামলার জন্য স্থানীয় সরকার উপদেষ্টার সাম্প্রতিক দেয়া বক্তব্য দায়ী বলে অভিযোগ আন্দোলনকারীদের। আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের যোগসাজশ থাকতে পারে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকাবাসীর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মঙ্গলবার হঠাৎ করেই হামলার ঘটনা হয়। নগর ভবনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। এরপর নগর ভবনে অবস্থান কর্মসূচিতে ঢাকাবাসীর সদস্যরা উপস্থিত হলে বহিরাগতরা সেখান থেকে পালিয়ে যায়। তারা এখন পলায় গেছে, আমরা আসার পরে তারা পলায় গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেলে আছে, আমাদের 3 জনের অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিলিয়া আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে যে আপনার যদি এনসিপি লুক না হবে তাহলে মাস্ক থাকবে কেন, প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গণ্ডগোলটা ঘটায়। আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। আন্দোলনকারীরা বলেন, বহিরাগতদের দিয়ে হামলা চালিয়ে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস করে তোলার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। কিছু বহিরাগত সন্ত্রাসী, মুখোশধারী এবং হেমলেট পরা কিছু লোকজন, আমাদের ধারণা এনসিপির লোকজন হবে তারা, যেহেতু অফিস চলমান, মেয়রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু টোকাই লেভেলের কাঙ্গালি ছেলেপেলে সন্ত্রাসীরা, সব বহিরাগত সন্ত্রাসী। এদিকে বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান ইশরাক হোসেন। এ সময় স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই হামলায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য সবকিছু করবেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, যখন নগর ভবনের সেবা চালু রাখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে, সেই সময় এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। হামলায় আহত সকলের চিকিৎসার তদারকির জন্য সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্বও দেন ইশরাক হোসেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টে এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন 2016 সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে উচ্চ আদালতের চিঠির পরিপ্রেক্ষিতে 2017 সালের 9 মার্চ দাঁড়িপাল্লার প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলে নির্বাচনে দলীয় বা প্রার্থীর প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। আশা করি এরই মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে। ইনক্লুসিভ রাজনৈতিক করার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সংক্রমিত ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বল করে 2 সপ্তাহ পর দেখা দিচ্ছে করোনার লক্ষণ। ডায়াবেটিস ও ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য রোগ আছে এমন বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ রোগতত্ত্ববিদদের।
তারা বলছেন ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম। ঝুঁকি এড়াতে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা নেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত মুবাশির আহমদের রিপোর্টে। সচেতনতার অভাবে খুব ধীরে হলেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি সপ্তাহে প্রতিদিনই বাড়ছে ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা। তবে এ নিয়ে জনমনে নেই সচেতনতা। কিছুটা ঢিলেঢালাভাবেই চলাফেরা করছেন অনেকেই। ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। ভর্তি রয়েছে অনেকে। রোগতত্ত্ববিদেরা বলছেন এবার আক্রান্ত হলেও লক্ষণ দেখা দিচ্ছে দেরিতে। একজন রোগী সংক্রমিত হওয়ার পরে 2 সপ্তাহ পরে তার লক্ষণ দেখা দেয়। যদি সেই রোগী অন্যান্য রোগে ভুগেন বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যেমন বয়সটা বেশি বা গর্ভবতী নারী, তারা কিন্তু সংক্রমিত হওয়ার 3 সপ্তাহ পরে তার অবস্থা গুরুতর হওয়া শুরু করে। 3 থেকে 4 সপ্তাহের মাথায় তিনি মৃত্যুবরণ করতেও পারেন। কাজে এখন যে মৃত্যুগুলো হয়েছে এগুলো অন্ততপক্ষে 3 সপ্তাহ আগে তারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা যাবে। টিকা নেওয়ার পাশাপাশি ডায়াবেটিস ও ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য রোগ আছে এমন বয়স্ক ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন এই রোগতত্ত্ববিদ। ইনফ্লুয়েঞ্জা টেস্ট করছে না। একজন মানুষ যখন দীর্ঘদিন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা দীর্ঘস্থায়ী হৃদযন্ত্রের অসুস্থতা, ক্যান্সারের জন্য ওষুধ নিচ্ছেন, ভুগছেন বা কিডনির সমস্যা ডায়ালাইসিস করছেন, তিনিও মৃত্যুবরণ করতে পারেন। কাজে এই জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি যে অনুসরণ করি, আমরা এই শ্বাসতন্ত্রবাহিত কোভিড ইনফ্লুয়েঞ্জা থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব। এদিকে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে। চলতি সপ্তাহে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শতাধিক ব্যক্তি। মৃত্যু না থাকলেও গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 394 জন। তবে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে পরপর কোনো ব্যক্তির 2টি ধরন দেখা দিলে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও জানান রোগতত্ত্ববিদেরা। ডেঙ্গুর জন্য আমাদেরকে সবচেয়ে আগে দরকার রোগীর মৃত্যুটা কমানো। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদেশে কেউ শিল্পপতি হতে আসে না, শিল্পের নাম বিক্রি করে এমপি মন্ত্রী হতে চায়। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এমন মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এম শাখাওয়াত হোসেন জানান, আইএলও এর সম্মেলনে গিয়ে শুনতে হয় বাংলাদেশের এটা নেই সেটা নেই, এদেশের শ্রমিকদের অধিকার নেই। স্বাধীন দেশের সিনিয়র নাগরিক হিসেবে এসব শুনতে লজ্জা লাগে বলে মন্তব্য তার। এ সময় শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দিতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। শুধু গাছপালা দিয়ে গ্রিন ফ্যাক্টরি নয়, রিনিউয়েবল এনার্জি দিয়ে ফ্যাক্টরি করার আহ্বানও জানান শ্রম উপদেষ্টা। অনুষ্ঠানে 16টি ক্যাটাগরিতে 30টি শিল্প প্রতিষ্ঠানকে এবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এবার খেলার সংবাদ। ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোতে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। গলে ড্র হয় প্রথম টেস্ট। কলম্বো টেস্ট জিতে সিরিজ জয়ের আশা টাইগার কোচ ফিল সিমন্সের পাল্টা হুমকি দিয়ে রাখলেন লঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। একটু ঝুঁকি নিলে গল টেস্টে জয়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু সেই ঝুঁকি নেওয়ার চেষ্টা করেনি টাইগাররা। কিছু রেকর্ড আর লঙ্কানদের বিপক্ষে ড্র করেই তৃপ্তির ঢেকুর তুলেছে বাংলাদেশ। জয় না পাওয়ায় এদেশের ক্রিকেট ভক্তদের হতাশা আর অভিযোগ আছে, যদিও বাংলাদেশ কোচ বলছেন গলে জয়ের জন্য খেলেছে বাংলাদেশ। হাতে পাওয়া সুযোগ ফেলে দিয়ে কলম্বোয় জয়ের স্বপ্ন দেখছেন ফিল সিমন্স। No, the home team has been playing good cricket. শ্রীলঙ্কার স্বাগতিক দল ভালো ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে জয় পাওয়া এত সহজ হবে না। তার মানে এই না যে আমরা জয়ের চেষ্টা করব না, আমরা গলেও জিততে চেয়েছি, এখানেও জয়ের জন্যই খেলব। প্রথম ম্যাচে হয়েছে রান উৎসব। কলম্বোতেও একই ধরনের ফ্ল্যাট উইকেট আশা করছেন টাইগার কোচ। তার মতে গলের সাফল্য আত্মবিশ্বাস যোগাবে কলম্বোয়। আমরা আরও একবার উইকেট পর্যবেক্ষণ করে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেব যা আমরা টেস্টে যোগ করতে চাই। কলম্বোয় আমরা কি করতে পারি ও শ্রীলঙ্কার বিপক্ষে কিভাবে খেলব সেই সিদ্ধান্ত নিতে প্রথম টেস্টের পারফরম্যান্স সহায়তা করবে। উইকেট প্রসঙ্গে সিমন্সের সাথে একমত
শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। তবে যোগ করলেন শেষ দিনে উইকেট থেকে কিছুটা সুবিধা পাবেন স্পিনাররা। সেই ভরসাতে বাংলাদেশকেও পাল্টা হুমকি লঙ্কান দলপতির। ম্যাচের সঙ্গে সিরিজটাও জিততে চান তিনি। They are an international side and they were performing, well in the last couple of series. So এটা হবে একটি ফ্ল্যাট উইকেট। সাধারণত শেষ 2 দিনে বল একটু টার্ন করে, এটার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম ইনিংসে রান করাটা খুবই গুরুত্বপূর্ণ। বড় স্কোর করতে পারলে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা যাবে, টেস্ট ম্যাচ জেতা সম্ভব হবে। They got the runs they needed and কলম্বোয় ব্যর্থতার অনেক ইতিহাস আছে বাংলাদেশের, তবে সাদা পোশাকে সুখস্মৃতিও কম নয়। এখানেই দেশের ১৭তম টেস্টে জয় পায় টাইগাররা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফুটবল 2 বছর ধরে জুড বেলিংহ্যামকে ভোগাচ্ছে কাঁধের সমস্যা। এতদিন স্ট্র্যাপিং করে খেলে গেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সমস্যা থেকে রেহাই পেতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন 21 বছরের বেলিংহাম। 2023 সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে দ্রুত স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন বেলিংহাম। প্রথম মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ইংলিশ মিডফিল্ডার। দলটির লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন অবদান। তবে রিয়ালে যোগ দেওয়ার কয়েক মাস পরেই কাঁধে চোট পান। ওই সমস্যায় বছরের শেষ দিকে ক্লাব ও জাতীয় দলের ম্যাচ খেলতে পারেননি। সেই থেকে কাঁধের চোটের সঙ্গে লড়াই চলছে তার। যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপের পরেই কাঁধের সমস্যার সমাধান করতে চান বেলিংহ্যাম। আসরে রবিবার মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3-1 গোলে হারায় রিয়াল। দলের হয়ে প্রথম গোলটি করেন বেলিংহাম। ম্যাচ শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার কারণটাও জানান। বলেন, আমি উপলব্ধি করতে পারছি খুব বেশি ব্যথা নেই, তবে স্ট্র্যাপিং করে খেলতে খেলতে আমি হাঁপিয়ে উঠেছি। অতিরিক্ত ঘামার কারণে অনেক ওজন হারাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুদ্ধবিরতি কার্যকরের পরেও তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ইরান ও ইসরায়েলের। খামেনিকে উৎখাতের পরিকল্পনা নেই, ভোল পাল্টালেন ট্রাম্প। সার ব্যবস্থাপনায় 13টি বাফার গোডাউন নির্মাণের সংশোধিত প্রকল্প অনুমোদন একনেকে। বাংলাদেশে বিনিয়োগ করতে কসোভোর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। ইশরাকের শপথের দাবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, কয়েকজন আহত। হামলাকারীদের সাথে উপদেষ্টা আসিফের যোগসাজশের সন্দেহ ইশরাক হোসেনের। জামাতে ইসলামী নিবন্ধন পুনর্বহাল, ফিরে পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।